90%ই আছে, আবার এর মধ্যেও দেখতে পাচ্ছি 90%ই আছে, এবং এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের 90%ই আছে। তত কিন্তু ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি কমছে, হ্যাঁ কি না? আমি কি বললাম, যত বেশি তুমি নিউক্লিয়াস থেকে দূরে সরে আসছো তখন কি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাটম নেক্সট একাডেমি। আমার নাম শুভঙ্কর লাহা, তোমাদের কেমিস্ট্রির মেন্টর। আজকে তোমাদের লেকচার নাম্বার 3। এর আগের লেকচার তোমাদের আমি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ব্যাপারে সম্পূর্ণ পড়িয়েছি। আজকে যে টপিকটা আমরা কভার করব তার নাম আসবে কি বলতো, অরবিটালস। আজকে আমরা কক্ষক দেখব। কক্ষক বলতে কি বোঝায়, কত রকমের কক্ষক হয়ে থাকে, কক্ষকগুলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার উপর কীভাবে ডিপেন্ডেন্ট থাকে, কত রকমের কক্ষের আকৃতি হয়ে থাকে, এই সমস্ত কনসেপ্টগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। এই কনসেপ্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা, কারণ আমরা পরবর্তীতে পর্যায় সারণী পড়বো, কেমিক্যাল বন্ডিং পড়বো, পি ব্লক পড়বো, এস ব্লক পড়বো, তখন কিন্তু এই জিনিসগুলো খুবই কাজের জায়গা। তখন বোঝার জন্য, স্ট্রাকচার বোঝার জন্য বহুত কাজে দেবে তোমার। তাহলে শুরু করা যাক। প্রথমত শেপগুলো একবার দেখো যে অরবিটালস দেখতে কেমন হয়। আসলে হচ্ছে অরবিটালস হচ্ছে এগুলো হচ্ছে অরবিটাল। যদি আমরা অরবিটালসকে একটু গভীরভাবে ভাবার চেষ্টা করি যে অরবিটালস আসলে কি, তুমি অরবিটালসকে একটা রিজিয়ন ধরতে পারো। মানে কি, রিজিয়ন মানে একটা স্থান ধরতে পারো যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম থাকে। যেমন তোমরা জানো যে কোন জায়গাতে মোমো পাওয়া যায়, কোন জায়গাতে চাউমিন পাওয়া যায়। তোমরা এটা খুব ভালোভাবেই জানো। ধরো তোমাদের ঘরে কেউ এলো এবং তোমাদের ঘরে এসে কেউ বলছে যে চলো আজকে মোমো খাওয়াও, তাহলে তুমি কী বলবে বলো তো, যে কাকু তুমি ওই জায়গাতে চলে যাও, বা তোমাকে আমি ওই জায়গাতে নিয়ে যাচ্ছি যেখানে মোমো বা চাউমিন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক সেইভাবেই আমরা পরমাণুর মধ্যে এমন স্থানকে রিজিয়ন বা একটা এমন স্থানকে ডিফাইন করবো এর মধ্যে বাই ম্যাথামেটিক্স, যে সেই স্থানের মধ্যে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম থাকে। ম্যাক্সিমাম মানে কত থাকে? 90 to 95% থাকে। সেই রিজিয়নটাকে বলা হয় আমাদের অরবাইটালস। হলো তো? তাহলে ভালো করে একবার দেখো যে অরবাইটালস বলতে কি বোঝায়। অরবিটালস হচ্ছে কি বলছে, কোয়ান্টাম মেকানিক্স অনুসারে নিউক্লিয়াসের চারিপাশে যে ত্রিমাত্রিক অঞ্চল, এইটাও বোঝার চেষ্টা করো। যখন বলছে ত্রিমাত্রিক অঞ্চল মানে 3D স্পেস আর কি, যখন তুমি এইটা একটু ইমাজিন করার চেষ্টা করো, মানে এই অরবিটালটাকে একবার দেখো, এটা হচ্ছে এস অরবিট। এস অরবিটালটাকে পুরো বল হিসেবে ধরো, বল যেমন একটা স্ফেরিক্যাল বল হয়, সে স্ফেরিক্যাল বল হিসেবে তুমি বিবেচনা বা ইমাজিন করতে পারো। তো এই স্ফেরিক্যাল বলটাকে তুমি ভালো করে দেখো, এই সম্পূর্ণ স্ফেরিক্যাল বল, এটা সম্পূর্ণ, এবং এইটা হচ্ছে আমাদের এস অরবাইটাল। কি বললাম? এইটা হচ্ছে আমাদের এস অরবাইটাল এবং সম্পূর্ণ গোলাকার আকৃতির হয়ে থাকে। তাহলে এটা 3D স্পেস, এমন মানে 2D দেখা যায়, 2D হয়তো, বাট এর পিছনে সম্পূর্ণ এইরকমভাবে পুরো ঘেরা আছে। তাহলে সেই স্থানটা যেখানে আমরা ভাবছি যে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, মানে এই জায়গাতে আমাদের নিউক্লিয়াস আছে এবং ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি, ডটগুলো আঁকছি ডট, এখানে ডট ডট যেগুলো আমি আঁকছি, এই ডট ডটগুলো হচ্ছে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি। মানে কি, ইলেকট্রনকে পেতে পারো তুমি এখানে। তোমরা আশা করি এইটাও জেনেই গেছো এখন যে ইলেকট্রনের যে ধর্ম সেটা দু রকমের হয়ে থাকে, যথা তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম। তাহলে ইলেকট্রন যেহেতু ওয়েভ হিসেবেও কাজ করতে পারে এবং যেহেতু ইলেকট্রন কণা হিসেবেও আমাদের বিহেভ করতে পারে, সেই জন্য আমরা বলতে পারবো যে এর পাশাপাশি একটা এমন রিজিয়ন তৈরি করবে। আমি কি বললাম? এর পাশাপাশি এমন রিজিয়ন তৈরি করবে যে সম্পূর্ণ ক্লাউডের মতো দেখতে লাগবে। ক্লাউড, ক্লাউড মানে কি বলতো, মেঘ। যেমন মেঘ হয়, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা মেঘ আকৃতি ধারণ করবে, সম্পূর্ণ একটা মেঘের মতো আকৃতি ধারণ করবে। সেই জায়গাটার নাম দেওয়া হয় কি বলতো, ইলেকট্রন ক্লাউড। কি নাম দেবো বলো তো? আমরা বলবো ইলেকট্রন ক্লাউড। এবারে এই ইলেকট্রন ক্লাউডটাকে আমরা বলবো কি, ভালো করে বোঝার চেষ্টা করো, এই ইলেকট্রন ক্লাউডকে পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে আমাদের কি, অরবাইটালস। তাহলে যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে সেই জায়গাটাকে আমরা অরবাইটালস বলে দিই। হলো তো? পরবর্তীকালে মানে লেকচার নাম্বার 4-এ আমি কিন্তু তোমাকে পড়াবো যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি 0 হয়, সেই জায়গাটাকে নোড বলা হয়ে থাকে। নেক্সট ক্লাস আমরা ওগুলোই পড়বো যে নোড এবং নোডাল প্লেন বলতে কী বোঝায়, কত রকমের নোড হয় সেগুলো আমরা দেখব। হলো তো? ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, প্রায় 90 থেকে 95% সেই ইলেকট্রন অঞ্চলকে বা সেই ইলেকট্রন যুক্ত অঞ্চলকে বলা হয় অরবিটাল। ক্লিয়ার হয়ে গেছে আশা করি? আমি কি বললাম? প্রবাবিলিটি আমার এর মধ্যে দরকার। দেখো, আমরা অরবিটালের যে কনসেপ্টটা আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে পেয়ে থাকি সেটা আমরা আগের ক্লাসে ভালোভাবে দেখে নিয়েছি। তবুও পরে দেখে নাও যে এটি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা নির্দেশিত হয়। মানে কি, আমরা ডিফাইন করতে পারি যে আমাদের যে অরবিটালসগুলো রয়েছে, এস বলে নাও, পি বলে নাও, পি এর মধ্যে পি এক্স, পি ওয়াই, পি জেড, আগের ক্লাসে বলে দিয়েছিলাম। ডি এর মধ্যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, আগের ক্লাসে বলে দিয়েছিলাম। তাহলে এম দ্বারা কীভাবে নির্ধারিত হচ্ছিল সেটা আমরা আগের ক্লাসে ভালোভাবে বলে দিয়েছি। একবার তুমি একবার দেখে নাও, আগের ক্লাসে যখন আমরা এই কনসেপ্টগুলোকে পড়ছিলাম, ভালো করে এই জায়গাটাকে এবার দেখো।
বলেছিলাম তো যে এমএল এর মান মানে কি আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান -1 0 +1 যখন হবে তখন এর মধ্যে 3 রকম আমরা মান পাবো, পিএক্স পাবো, পিওয়াই পাবো, একটা পিজেড পাবো। অর্থাৎ 3টা কেন বসেছিলাম আগে, আশা করি আমি আগের ক্লাসটা বলে দিয়েছিলাম যে কী করে 3টা আসছে। তাহলে আগের ক্লাসটা একবার তোমার রিপিট করে নাও, কারণ কি এখানে n = 3 থেকে শুরু হচ্ছিল, সেই জন্য আমাদের ওখানে 3 লাগিয়েছি। তাহলে এবার ভালো করে দেখো, আগের ক্লাসটা দেখে নাও, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ইলেকট্রন ক্লাউডটা দেখতে কেমন হয় ভালো করে দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াস এবং এই বাকি পুরো রিজনটা হচ্ছে ইলেকট্রন ক্লাউড। ভালো করে দেখো, ভালো করে ইমাজিন করো। আমরা আজকের ক্লাসটা স্লো পড়বো, একটু রিপিট করেই পড়বো, কারণ কি আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আস্তে আস্তে ওই জন্য পড়াবো। ভালো করে দেখো, এটা হচ্ছে ইলেকট্রন ক্লাউড, পুরোটা হচ্ছে ইলেকট্রন ক্লাউড। আমাদের যেখানে ডট যেগুলো দেখতে পাচ্ছ, একদম ফাইন ডট যেগুলো দেখতে পাচ্ছ, ফাইন ডট। আর এবং এই যে রেড কালারের যে পোর্শন দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে নিউক্লিয়াস, এবং বাকি পুরো জায়গাটা হচ্ছে আমাদের ইলেকট্রন ক্লাউড। মানে কি ইলেকট্রনের পাওয়ার প্রবাবিলিটি এখানে ম্যাক্সিমাম আছে। আর এটাও তুমি বুঝতে পারছো, যখন তুমি নিউক্লিয়াস থেকে দূরে যেতে থাকছো, যতবার তুমি নিউক্লিয়াস থেকে দূরে যাচ্ছ, এটা তোমাদের নিউক্লিয়াস থেকে যত দূরে আসছো তুমি, তত কিন্তু ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি দেখো কমছে, হ্যাঁ কি না? আমি কি বললাম, যত বেশি তুমি নিউক্লিয়াস থেকে দূরে সরে আসছো, তখন কিন্তু ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি দেখো আস্তে আস্তে করে কমে যাচ্ছে, বারবার কিন্তু এর মধ্যে দেখো কমছে। মানে যখন আমরা কি করব, নিউক্লিয়াস থেকে আরও দূরে সরবো, নিউক্লিয়াস থেকে যখন দূরে সরতে থাকবো, তখন দেখো বারবার কিন্তু ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি আমাদের কী হচ্ছে বলো, কমে আসছে। ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি আমাদের কমছে, ধীরে ধীরে কমছে, এবং দেখো একটা পজিশনে এসে দেখো নাই হয়ে যাচ্ছে। মানে ইলেকট্রনকে এখানে প্রায় ইলেকট্রন ডেনসিটি বলা হয় এই জিনিসটাকে, ইলেকট্রন ডেনসিটি প্রায় হয়ে যাচ্ছে কত কথা বলতো আমাদের, 0, ইলেকট্রন প্রায় পাচ্ছি না। তাহলে সেই ইলেকট্রন 0 ডেনসিটিকে আমরা নাম কি দিই বলতো, একে বলা হয় নোড। জাস্ট মনে রাখো, একে বলা হয় নোড। আমরা নেক্সট ক্লাসের মধ্যে সব ভালোভাবে দেখব। তাহলে দেখো এর মধ্যে যে নিউক্লিয়াসের একদম কাছের যে স্থানটা ছিল, এখানে আমরা ইলেকট্রন দেখতে পাচ্ছি একদম ভরে এই জায়গাতে দেখো ইলেকট্রন প্রচুর আছে, হ্যাঁ কি না? এই নির্দিষ্ট স্থানের মধ্যে বা এই নির্দিষ্ট রিজিয়নটার মধ্যে প্রচুর ইলেকট্রন দেখতে পাচ্ছি, এইটুকু স্থানের মধ্যে ভালো ইলেকট্রন আছে। আবার দেখো এখান থেকে এতটা পর্যন্ত এসো, এর মধ্যেও ইলেকট্রন ভালোই আছে। এখান থেকে এইটাতে দেখো, এর মধ্যেও সেম, হ্যাঁ কি না? আবার এখান থেকে এখানে দেখো, এর মধ্যেও সেম। হচ্ছে না হয়নি বল? তাহলে আমি যত বেশি দূরে সরাচ্ছি, যত বেশি দূরে যেতে থাকছি আমি, তত বেশি কিন্তু ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি আমাদের কমে আসছে। এখানে প্রবাবিলিটি ম্যাক্সিমাম, যে আমি পেয়েই যাবো ইলেকট্রনকে। প্রবাবিলিটি এর মধ্যে কেমন আছে বলো তো, এর মধ্যে ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে। এর মধ্যে প্রবাবিলিটি আস্তে আস্তে করে কমছে, প্রবাবিলিটি আস্তে আস্তে করে কমে আসছে, এর মধ্যেও কমছে, এর মধ্যে তো আরোই কমে গেছে, দেখতেই পাচ্ছি আমরা। এবং এর মধ্যে প্রবাবিলিটি প্রায় মিনিমাম, নাই বললেই চল, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার হয়ে গেছে কি হয়নি বলো? বুঝতে পারছো তো? তাহলে এইটা হচ্ছে আমাদের ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি যেখানে ম্যাক্সিমাম থাকে, সেই নির্দিষ্ট স্থানটাকে আমরা নাম দিয়ে দিই অরবিটালস। আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছে। এবং অরবিটালসের যে চারিপাশটাকে একবার ভালো করে একবার দেখো, সেটা হচ্ছে ইলেকট্রন ক্লাউড, সেই জায়গাটা আমরা বলে থাকি। এরপরে এবার দেখো যে অরবিটালসকে যখন আমরা পড়তে শুরু করবো, অরবিটালসকে মোটামুটি আমরা কতগুলো পার্টে পড়বো ভালো করে একবার দেখো, কতগুলো পার্ট আছে অরবিটালের পড়া, আমরা কী দেখবো ভালো করে দেখে নাও। এগুলো হচ্ছে আমাদের টপিক, যেগুলো আমরা কমপ্লিট করবো আজকের ক্লাসের মধ্যে যখন অরবিটালস পড়তে শুরু করবো। প্রথমে দেখবো কী বলতো, উৎপত্তি ও অবস্থান, কোথা থেকে উৎপত্তি ঘটছে, কোন মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে সে নির্দিষ্ট কক্ষকটার উৎপত্তি ঘটছে এবং তার অবস্থান কোথায় সেটা দেখব। উপশক্তি স্তরে বিভাজন দেখব, সাব ডিভিশন কীভাবে আসছে না আসেনি। উপশক্তি স্তর মানে কি, যেমন ধরো পি এর মধ্যে হয় পি এক্স পি ওয়াই পি জেড, ডি এর মধ্যে হয় ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি এক্স জেড, এইভাবে যেগুলো চলে সেগুলোকে আমরা এখানে দেখব। তারপরে হচ্ছে কোয়ান্টাম সংখ্যার মান, কোন কক্ষকের জন্য কেমন কোয়ান্টাম সংখ্যার মান দেখতে পাওয়া যায় সেটা দেখতে হবে। জ্যামিতিক আকৃতি আমরা দেখব, ইলেকট্রন ধারণ ক্ষমতা জানি তবু আরেকবার দেখব। আপেক্ষিক শক্তি স্তর দেখব এবং পেনিট্রেশন এবং শিল্ডিং ইফেক্টও দেখবো। বাট শিল্ডিংটাকে এবং আপেক্ষিক যে শক্তি স্তরটা আছে এটা এখন হোল্ডে রাখবো, কারণ নেক্সট 2-3টা ক্লাসের পরে ওই জিনিসটাকে ভালো করে পড়াতে পারবো, বোঝাতে পারবো ভালোভাবে। তারপর হচ্ছে নোডাল প্লেন, নেক্সট টপিক, নেক্সট ক্লাস এটা পড়াবো। নেক্সট ক্লাস মানে লেকচার নাম্বার 4 এটা আসবে আমাদের, নোড এবং নোডাল প্লেন। হলো তো দিকহীন প্রকৃতি সবার থাকে না, শুধুমাত্র এসের থাকে। আমরা দেখবো এখানে দিকহীন না দিয়ে তুমি একটা দিক বা ডাইরেকশনাল প্রপার্টি দিতে পারো, ননটা কেটে দিয়ে, ননটা তুমি বাদ দিয়ে ডাইরেকশনাল প্রপার্টি আমরা এর মধ্যে দেখবো, যে কার মধ্যে ডাইরেকশন দেখতে পাওয়া যায়, কার মধ্যে পাই না, এবং ডাইরেকশনটা বার করে কীভাবে সেটাও দেখবো। এবং দেখবো লাস্টে বন্ধনের প্রকৃতি, সিগমা বন্ধন হতে পারে, পাই বন্ধন হতে পারে, কিভাবে কে করবে পাই বন্ধন। আর নতুন ধরনের একটা বন্ধন হয়তো নাম শুনবে প্রথমবার, যার নাম আসবে ডেল্টা বন্ধন, যেটা কেবলমাত্র ডি কক্ষক প্রদর্শন করে। তাহলে যখন আমরা যেমন কক্ষককে পড়ে যাব, সেরকম অনুযায়ী এই পয়েন্টগুলো কিন্তু আমাদের এসে যাবে।
আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যদি মনে হয় স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে নাও। তাছাড়া তো আমি ড্রাইভের মধ্যে তোমাদের নোটস তো প্রোভাইড করেই দিচ্ছি, তাহলে ওইখান থেকে তোমরা ডাউনলোড করেই নেবে, অসুবিধার কিছু নেই। নোটস তোমরা পেয়ে যাবে, আমাদের যে ডেসক্রিপশনে যাবে নোটস তুমি ওখানে পেয়ে যাবে। এর মধ্যে প্রথমে দেখো আমাদের আসছে এস অরবিটাল, যেটা সব থেকে ফান্ডামেন্টালের মধ্যে একটা, যেটা প্রথম অরবিটালস বলতে পারো, সেটা আমাদের এস অরবিটালস বলতে কি বোঝায় প্রথম ভালো করে বোঝো। বলছে এস অরবিটাল প্রতিটি পরমাণুর প্রধান শক্তি স্তর n সমান 1, 1 হোক 2 হোক 3 হোক সবার মধ্যে কিন্তু থাকে। যে কোনো শক্তি স্তরের প্রথম উপশক্তি স্তরটি হলো এস সাবসেল। ভালো করে বুঝো আমি কি বললাম, যে কোনো শক্তি স্তরের প্রথম উপশক্তি স্তরটি হলো এস সাবসেল। তাই পরমাণুর প্রথম শক্তি স্তর থেকেই এর সূচনা হয়। যেমন হচ্ছে এস 1s হতে পারে, 2s হতে পারে, 3s হতে পারে। আমরা এইভাবে দেখব, আমরা দেখবো করে দেখব, ভালো করে একবার দেখো আমরা কীভাবে করবো এবার ভালো করে একবার দেখো। যখন আমরা জানতাম যে এন এর মান যদি আমরা 1 করে দিই, সেক্ষেত্রে আমরা এল এর মান কত আসে বলো তো? এল এর মান আছে 0। আর তোমরা এটা ভালোভাবেই জানো যে এল এর মান 0 হয়ে যাওয়া মানেই এটা কে হয় বলো তো? এটা হয়ে যায় এস সাবসেল। কী হয় এটা আমাদের? এস সাবসেল, হ্যাঁ কি না? এস সাবসেল। যদি এটা আমি এস সাবসেল বলছি তাহলে ভালো করে বোঝো, এস সাবসেল বলছি এবং এটা শুরু হচ্ছে n সমান 1 থেকে, তাহলে এটা আমি কী নাম দিয়ে দেবো বলো তো? এটাকে আমি বলতে পারবো না যেটা আমাদের 1s, হ্যাঁ কি না বল? এটা আছে বলতো আমাদের 1s। n সমান যদি 2 হয়, ভালো করে দেখো, n সমান যদি আমরা 2 করি, n সমান যদি আমরা 3 করি, n সমান যদি আমরা 4 করি, তাহলে এর ক্ষেত্রে কিন্তু এলে দুটো মান পাই, 0 পেয়ে থাকি আবার 1ও পেয়ে থাকি। সেটার জন্য কিন্তু আমাদের এস সাবসেল এর ক্ষেত্রেও পাবো, হ্যাঁ কি না? আমি কি বললাম, এর ক্ষেত্রেও কিন্তু আমি এস সাবসেল পেয়ে যাবো। এস সাবসেল, ভালো করে দেখো, এস সাবসেল, হ্যাঁ কি না? এস সাবসেল। সেটা আমি কত লিখবো এখন বলো তো? এখন লিখবো 2s। এর মধ্যে দেখো এর মানে এর মধ্যে 0 আসবে, 1 আসবে, 2 আসবে। এর মধ্যে আমি এস সাবসেল পাবো না? পাবো না, অবশ্যই পাবো, হ্যাঁ কি না? এই জন্য কত লিখবো এখন বলো তো? 3s। এখানে এর মানে এখানে একটা 0 আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে। তাহলে এর মধ্যে আমি এস সাবসেল পাচ্ছি না? পাইনি বল? পেলাম। এবং সেই জায়গাটা আমি কত বলে দেবো বলো তো? 4s। তাহলে চলতেই থাকে। এস অরবিটালে যদি আমি কথা বলতে যাই, এবং সাবসেলের ভিতরে থাকে অরবাইটালস। কি বললাম? সাবসেলের ভিতরে থাকে অরবাইটালস। এটা খেয়াল রাখো, একটা হাইরার্কিয়াল একটা গঠন আছে এর মধ্যে, যে সেল যেটা হয়ে থাকে, সেল ইজ দ্য কম্বিনেশন অফ সাবসেল। আমি কি বললাম? সাবসেল যেগুলো হয়ে থাকে, সেই সাবসেলগুলো যখন একটা জায়গার মধ্যে কম্বাইন হয় তখন সেল তৈরি করে, এবং অনেকগুলো অরবাইটালস যখন কম্বাইন হয় পরস্পরের সাথে, তখন তৈরি হয় কি আমাদের বলো? সাবসেলস। ভালো করে আবার বোঝার চেষ্টা করলাম কি বলতে চাইছি। আমি বললাম যখন অরবিটালসগুলো পরস্পরের সাথে একটা জায়গার মধ্যে এসে জড়ো হয়, তখন সেই জায়গার নাম কি দেওয়া হয় বলো তো? আমাদের সাবসেল বলে দিই। এবং অনেকগুলো সাবসেল মিলিত হয়ে কি তৈরি হয় বলো তো? আমাদের সেল। আশা করি এইটুকু তোমাদের আমি বোঝাতে পেরেছি। এরপরে এবারে দেখো, এর মধ্যে প্রথম পয়েন্ট আমাদের খুব ভালোভাবেই ক্লিয়ার হয়ে গেল। কি বলতে চাইছে বলো তো? যে 1s হতে পারে, 2s হতে পারে, 3s হতে পারে ইত্যাদি। এরপরে আসছে কি বলতো? উপশক্তি স্তরের বিভাজন। যেহেতু এসের মধ্যে ভালো করে তুমি এসটাকে দেখতে যাও, এসটাকে তুমি ভালোভাবে দেখো, এসটার মধ্যে তুমি কোনো রকমের কি কোনো ডাইরেকশন দেখতে পাচ্ছ? মানে কোনো স্পেসিফিক রিজিয়ন দেখতে পাচ্ছ যে এটা এক্স এর মধ্যে যাচ্ছে, এটা ওয়াই এর মধ্যে যাচ্ছে, এটা জেড এর মধ্যে যাচ্ছে, এটা এমন কি হচ্ছে? কিছু হচ্ছে না। কারণ কি বলতো? কারণ এসের যে আকৃতি বা এসের যে গঠন হয়ে থাকে, সেটা হয় সম্পূর্ণ স্ফেরিক্যাল, সম্পূর্ণ গোলাকার, সম্পূর্ণ মানে পিওরলি 3D গোলক। গোলক যেটাকে বলে সলিড স্ফিয়ার। সেই সলিড স্ফিয়ারটা তুমি 3টা অক্ষের মধ্যে তুমি রাখতেও যাও, ভালো করে দেখো, তুমি 3টা অক্ষে ধরে রাখতেও গেছো। এটা আমাদের দেখো একবার, তুমি এটাকে একবার যদি দেখতে যেতে, তো এটাকে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, এবং এটাকে তুমি জেড ধরে নাও। উল্টা করেও করতে পারো, তোমার যদি মনে হচ্ছে আমি এটাকে জেড ধরবো, এটা জেড ধরো, এটা তুমি এক্স ভাবো, এটা তুমি ওয়াই ভাবো। তাহলে 3টা যে অক্ষকে একবার ভালো করে দেখো, এই 3টা অক্ষের মধ্যে তুমি কি একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। আমি আবার বলছি, বোঝার চেষ্টা করো যে 3টা অক্ষের মধ্যে পুরো জিনিস স্ফেরিক্যালি বসিয়ে দিয়েছি ইন এই যে এই স্থানটার মধ্যে। এবং এই স্থানটা আসলে কি, আমি কি বললাম? ভালো করে দেখো, এই স্থানটা আসলে কে বলতো? যখন বলতে পারবো না 0,0,0, হ্যাঁ কি না? এই স্থানটাকে দেখো, এর নাম কত? এটা কথা হচ্ছে বলতো 0,0,0, হ্যাঁ কি না? এবং ভালো করে দেখো, তুমি এখান থেকে যেদিকেই যাও না কেন, এখান থেকে শুরু করে তুমি এখানে এসো, এখান থেকে শুরু করে তুমি এখানে এসো, এখান থেকে শুরু করে তুমি এখানে এসো, এখান থেকে এখানে এসো, এখান থেকে এখানে এসো, এখান থেকে এখানে এসো, পুরোটাই কিন্তু সিমেট্রিক্যাল, হ্যাঁ কি না? আমি কি বললাম? এস অরবাইটাল কিন্তু একদম পারফেক্টলি সিমেট্রিক্যাল অরবাইটালস হয়ে থাকে, হ্যাঁ কি না বলো? অবশ্যই দেখতেই পাচ্ছ তুমি এর মধ্যে যে এস অরবাইটাল সম্পূর্ণ কিন্তু সিমেট্রিক্যাল। এর মধ্যে পুরো সিমেট্রি আমরা দেখতে পাচ্ছি। এরপরে ভালো করে দেখো, তাহলে যেহেতু পুরোপুরি সিমেট্রিক্যাল, যখন এক্স ওয়াই জেডের মধ্যে সবটাই সমান, তাহলে আমি তো এটা বলতে পারবো না যে এটা আমাদের ভাগ হচ্ছে। আমি কি বললাম? এইটা আমাদের এক্স অক্ষের মধ্যে সামান্য ভাগ হচ্ছে, ওয়াই অক্ষের মধ্যে সামান্য ভাগ হচ্ছে, এবং জেড অক্ষের মধ্যে সামান্য ভাগ হচ্ছে, আমি তো বলা যাবে না।
কারণ এটা সবটা কভার করে দিয়েছে সম্পূর্ণভাবেই। তাহলে এবার ভালো করে বোঝার চেষ্টা করো কি বলতে চাইছে না, প্রতিটি এস উপশক্তি স্তরে, হলো তো উপশক্তি স্তর মানে সাবসেলের কথা বলা হচ্ছে, কেবল একটি মাত্র অরবিটাল অবস্থান করে। তোমাদেরকে আমি এইমাত্র বললাম যে অরবিটালগুলো যখন একটা জায়গার মধ্যে কম্বাইন হয় তখন সে কী তৈরি করে বলো তো, তখন সেটা তৈরি করে আমাদের সাবসেল, হ্যাঁ কি না। এরপরে দেখো যেমন পি বা ডি এর ক্ষেত্রে কিন্তু অরবিটালের মতো এস অরবিটালে কোনো উপবিভাজন যেমন হচ্ছে এক্স এক্স, এস ওয়াই বা এস জেড এ সমস্ত কিছু নেই। এস এক্সও নেই, এস ওয়াইও নেই, এস জেডও নেই, বিকজ এস ইজ সিমেট্রিক, হলো তো, পারফেক্টলি সিমেট্রিক। কে বলবে? পারফেক্টলি সিমেট্রিক, হ্যাঁ কি না। পারফেক্টলি কেমন বলবো ওটা আমরা? সিমেট্রিক্যাল বলে দেবো, পারফেক্ট সিমেট্রিক। তাহলে সেই জন্য এর মধ্যে কোনো রকম আমরা বিভাজন দেখতে পাবো না এর মধ্যে। আশা করি এই পয়েন্টটাও ক্লিয়ার হয়ে গেছে। এবার হচ্ছে কোয়ান্টাম সংখ্যার মান। এইমাত্র আমরা দেখলাম যে যেখানে যেখানে আমাদের এল এর মান 0 হবে, আমি কি বললাম যে এন এর মান যদি আমাদের 1 হয় সেক্ষেত্রে এল এর মান কত ছিল বলো তো? এল এর মান ছিল 0, হ্যাঁ কি না। এল এর মান 0 হওয়ার জন্য আমরা এম এর মান জানি যেটা -L থেকে +L পর্যন্ত সম্পূর্ণ যতগুলো পূর্ণ সংখ্যা সম্ভব সব কিছু হতে পারে। তাহলে এম এর মানও এখানে কত আসবে বলতে আমাদের 0ই আসবে, হ্যাঁ কি না। তাহলে সেমভাবে আমি যতবারই এস করতে যাই না কেন, n সমান 2 যদি করতে যাই, n সমান 2 এর জন্য এল এর মান কিন্তু 0ই আসবে একটা আমাদের, হ্যাঁ কি না। তাহলে এম এর মানও 0 হবে। n সমান 3 করতে যাই, এল একটা মান পাবো 0, আবার এম এর মান পাবো আমাদের 0। n সমান যদি 4 করতে যাই, এল এর মান করে দেবো 0, এম এর মান করে দেবো 0। এন এর মান যদি 5ও করি, এল এর মান 0, আবার এম এর মানও 0। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা রিপ্রেজেন্ট করে আমাদের যে ওরিয়েন্টেশনটা কোন দিকে আছে, অরবিটালসটা এক্স ওয়াই এবং জেড অক্ষের মধ্যে কীভাবে সাথে সাজানো আছে আমরা সেটা কিন্তু ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে পেয়ে যাই। বাট এর মধ্যে জিনিস দেখতে পাচ্ছি ট্রেন্ড বা একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছি যে এল এর মান সবসময় কিন্তু 0ই আছে। এল এর মান 0, এল এর মান 0, এল এর মান 0। আবার দেখো এম এর মানও 0, এম এর মানও 0, এম এর মানও 0, এম এর মানও 0, এম এর মানও 0। তাহলে যেহেতু এল এর মান 0, সেটা কোন সাবসেলকে প্রকাশ করছে বলো তো? এস সাবসেলকে আমাদের এটা প্রকাশ করছে, হ্যাঁ কি না। আবার এর মধ্যে দেখো এইটা কাকে প্রকাশ করছে বলো তো? এস অরবিটালকে প্রকাশ। কখনোই কিন্তু সাবসেলের সাথে অরবিটালকে মিশিয়ে দাও। আমি আবার বলছি, অরবিটাল এবং সাবসেল দুটো সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, সেম কিন্তু নয়, ভালো করে বুঝবে। আমি কি বললাম? অরবিটালসগুলো এক জায়গাতে কম্বাইন হয়ে তৈরি করে সাবসেল, একটা ইউনিট বলতে পারো, সাবসেল একটা ইউনিট বলতে পারো তুমি অরবিটালস। বাট কখনোই কিন্তু অরবিটালস এবং সাবসেলকে সেম করে দাও। অনেক সময় হয়তো কনফিউশন আছে তোমাদের মধ্যে যে উপকক্ষ এবং কক্ষ তো সেমই জিনিস, বাট সেম নয়, মোটেও কিন্তু সেম হয়। আশা করি এই জিনিসটা আমি বোঝাতে পারলাম যে এম এর মান 0 হয়ে যাওয়া মানেই সেটা কাকে প্রকাশ করে বলো তো? এস অরবিটালকে প্রকাশ করে। এবং এল এর মান 0 হয়ে যাওয়া মানেই, এল এর মান যখন 0 আসে তখন কাকে প্রকাশ করে? সেটা আমাদের এস সাবসেলকে প্রকাশ করে। এবার হচ্ছে জ্যামিতিক আকৃতি। ভালো করে দেখো, জ্যামিতিক আকৃতি তোমাকে দেখালাম একটু আগে যে এই পয়েন্টটা যখন পড়াচ্ছিলাম তখন বললাম যে এটা কমপ্লিটলি স্ফেরিক্যাল হয়ে থাকে। তাহলে এই জ্যামিতি কেমন হয় বলতো? কমপ্লিটলি স্ফেরিক্যাল জিওমেট্রি। এর নিউক্লিয়াসটি গোলকের কেন্দ্রের চারিপাশে সব দিকে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সমান থাকে। মানে কি বলতে চাইছে? আমি যে দিক থেকে খুশি যাই না কেন, আমি এখান থেকে যে দিক থেকে খুশি যাই না কেন, এর মধ্যে যতটা আমি ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি যতটা আছে এর মধ্যে তো আমাদের 90% হয়। আমি যদি এখান থেকে এই দিকেও যাই সেখানে কিন্তু 90%ই পাবো। আশা করি ক্লিয়ার হচ্ছে। এবং এর মধ্যেও দেখতে পাচ্ছি 90%ই আছে, আবার এর মধ্যেও দেখতে পাচ্ছি 90%ই আছে, এবং এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের 90%ই আছে। মানে কি, আমি যেদিকে যাচ্ছি না কেন, বা আমি যদি বুঝতে যাচ্ছি যে আমি এখানে যাব, তাহলে এখানেও দেখতে পাচ্ছি কি যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি 90%ই আছে। তাহলে যেই দিক থেকে খুশি যায় না কেন, ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি 90% টু 95%, মানে 90% হতে হবে এমন কোনো মানে নেই। যদি এসের কথা বলতে চাই, যদি আমি এসের রেসপেক্টে কথা বলি, সমান থাকতে হবে বাস। চারিদিকে যেদিকে খুশি যায় না কেন সমান থাকা দরকার, বাকি যেমন খুশি হোক কোনো অসুবিধা নেই। এরপরে এবার দেখো, এরপর আসছে ইলেকট্রন ধারণ ক্ষমতা। আমরা সবাই জানি যে এক একটা কক্ষকের মধ্যে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন যেতে পারে, ম্যাক্সিমাম 2টা। আমরা দেখতে পাচ্ছি যে কোনো এস হোক না কেন, আমি কি বললাম? যে কোনো এস হোক না কেন, যে কোনো এস হোক, যে কোনো এস সাবসেলের মধ্যে কেবলমাত্র আমরা একটা অরবিটালকে পাচ্ছি, অনলি ওয়ান অরবিটাল প্রেজেন্ট। হলো না বলো? অনলি ওয়ান অরবিটাল পসিবল হলো। আমি কি বললাম? অনলি ওয়ান অরবিটাল কী হবে বলো এর মধ্যে আমাদের পসিবল হবে। এবং আমরা এটা জানি যে যে কোনো একটা অরবিটাল হোক না কেন, একটা অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি কত হয়ে থাকে বলো তো? ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি হয়ে থাকে 2। ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি কত হয় বলো তো আমাদের? 2টা ইলেকট্রন। এবং এই 2টো ইলেকট্রন যেটা থাকবে সেটা সবসময় একটা জিনিস খেয়াল রাখো। এখন খেয়াল রাখো, যারা প্রথমবার পড়ছো তারা একটু বলে দিই, বা যারা পড়েছো তারা শুনে নাও, জানো হয়তো তোমরা, বা যারা পড়োনি তারা শুনে নাও। এই 2টো ইলেকট্রন যেটা থাকে না, এই 2টো ইলেকট্রন কিন্তু সবসময়ের জন্য অপোজিট স্পিনে অবস্থান করে। এই যে আমি যে বক্সটা আঁকছি,
এই বক্স ডায়াগ্রাম তোমাদেরকে আমি শেখাবো, চিন্তা করো না। এই যে বক্সের মতো দুটো ইলেকট্রন আমি করেছি, একটাকে আমি আপ স্পিনে রাখবো, একটা ডাউন স্পিনে রাখবো। স্পিন কোয়ান্টাম সংখ্যা আমি এর 5 নম্বর লেকচারে গিয়ে পড়াবো, তার কারণ আছে। এবার আমি কি বললাম, একটা যদি থাকে আমাদের আপ স্পিন, এটা হচ্ছে আপ স্পিন, উপর দিকে টুয়ার্ডস দেখাচ্ছে উপরের দিক থেকে, সেটা হচ্ছে আপ স্পিন, হলো তো। এবং এইটা কেমন স্পিন বলতো, এটা হচ্ছে ডাউন স্পিন। তাহলে আমি যে কোনো দুটো ইলেকট্রন থাকবো না কেন, তাকে একটাকে আমি আপ স্পিনে দেখাবো এবং একটাকে ডাউন স্পিনে দেখাবো। এটা হচ্ছে নিয়ম। কেন হয় না হয় যখন আমরা লেকচার নাম্বার 5-এ গিয়ে পৌঁছাবো, তখন সমস্ত লজিক তোমাদের আমি ক্লিয়ার করেই দেবো যে কেন আসলে স্পিন কোয়ান্টাম সংখ্যা দুটো মান থাকে, যে প্লাস হাফ এবং মাইনাস। প্রতিটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে, তুমি চিন্তা করো না। ইলেকট্রন ধারণ ক্ষমতা, আমি কি বললাম, পাউলির যে নীতি, পাউলির নীতি আমরা পড়বো মোটামুটি লেকচার নাম্বার 7-8 করে পড়বো, আসবো। এর মধ্যেও 10টা লেকচার প্ল্যান করা আছে ম্যাক্সিমাম, 10টা, ভাবো 10টা লেকচার শুধুমাত্র এই কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রনের বিন্যাসের উপরে। কত পড়বে, পড়ো না, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, A to Z ক্লিয়ার হবে, তোমাদের কোনো অসুবিধাই হবে না। একটি অরবিটালে সর্বোচ্চ দুটি বিপরীত স্পিনের ইলেকট্রন থাকতে পারে, হলো তো। যেহেতু এস সাবসেলে অরবিটাল মাত্র একটি, তাই এস উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা মাত্র দুটিই হবে। দেখতেই পাচ্ছ, দেখো 1s আছে, 2s আছে, এইভাবে কিন্তু সাজাতে পারো। 3s কে সাজাও, 4s কে সাজাও, 5s কে সাজাও, সব ক্ষেত্রে কিন্তু দুটো দুটো করেই করে করে যাবে, ইন আপ স্পিন ডাউন স্পিন, আপ স্পিন ডাউন স্পিন, এভাবে কিন্তু আমাদের সবটা চলবে, হ্যাঁ কি না। এবার আছে দিকহীন প্রকৃতি। দেখো এসের নির্দিষ্ট কোনো স্পেসিফিক ডাইরেকশন তো কিন্তু ছিল না, একদমই ছিল না। দেখতেই পাচ্ছ যেদিকে যাচ্ছে কোনো সমানই থাকছে। যদি যেদিকে যাচ্ছে সমানই পেয়ে যায়, তাহলে সেই জায়গাটা আমি কী বলবো বলো, যে সবটা সমান, ইকুয়াল আছে। সব জিনিসটা যদি ইকুয়াল থাকে, তাহলে আমরা কী বলতে পারবো এর মধ্যে, যে এর কোনো ডাইরেকশন নেই। এসের কোনো রকম ডাইরেকশন থাকে না, কোনো স্পেসিফিক ডাইরেকশন ইন এক্স ওয়াই জেড কোনো প্লেনের মধ্যে তুমি পাবেন, বা কোনো অ্যাক্সিসের মধ্যে তুমি 3টা ডাইরেকশন মোটেও পাবেন এর মধ্যে। কী বলেছে ভালো করে দেখো, এস অরবিটাল সম্পূর্ণ সুষম, মানে কি বলতো, সুষম মানে কি সব দিক থেকে সেম পাবে। গোলাকার হওয়ায় এর কোনো নির্দিষ্ট দিক ধর্ম বা দিক নির্ভরতা, নন ডাইরেকশনাল প্রপার্টি বিদ্যমান এর মধ্যে তুমি পাবেই না এর মধ্যে। কারণ বলছে এটি সব অক্ষ এক্স ওয়াই বা জেড অক্ষ বরাবর সমানভাবে বিস্তৃত থাকে, সমানভাবে সেটা আমাদের অবস্থান করে থাকি। কে বলতো আমাদের, কে অবস্থান করছে আমাদের, এস। এস সব দিক থেকে আমাদের সমানভাবে অবস্থান করছে। ভালো করে কি ক্লাউডকে দেখানো আছে, 1s দেখানো আছে, 2s দেখানো আছে, 3s দেখানো আছে। এর মধ্যে তখন অ্যাডভান্স সিরিজটা যখন শুরু করবো, দেখো 10টার ক্লাস হয়ে যাওয়ার পরে আমি আরও 5-6টা ক্লাস আরও ধরো আসবে ওর মধ্যে, পরমাণু গঠনের মধ্যে আসবে, যেহেতু তো ডিপ থিঙ্কিং করা আমি শেখাবো, যে কীভাবে ভাবতে হয়, কোশ্চেনের মধ্যে কী করে ভাবতে হয়। কিছু অ্যাডভান্স টপিক্স আমি এর মধ্যে এসে পড়াবো, শ্রোডিঙ্গারের সমীকরণ বলো, তারপরে যে গ্রাফস যেগুলো আছে, যে গ্রাফসগুলো বলো, ওগুলো সব অ্যাডভান্স সিরিজের মধ্যে চলবে। এটা তোমাদের মোটামুটি বোর্ড লেভেল এবং সামান্য তুমি যেই লেভেল বলতে পারো হয়ে যাবে, এর মধ্যে মোটামুটি হয়ে যাবে। তাহলে আমি কি বললাম বলো তো, দেখো ভালোভাবে এর মধ্যে যখন দেখতে যাবো, এটা হচ্ছে নোড। নোড মানে কি, যেটা নিউক্লিয়াস তুমি ধরতে পারো, যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি আমার 0 ছিল, এটা হচ্ছে নোড। এবার ভালো করে দেখো, আমি বললাম দেখো এখান থেকে শুরু যদি আমি করি, এখান থেকে শুরু করে আমি এইদিকে যাচ্ছি, সমান পাচ্ছি। আমি এই দিকে আসছি, তাও মোটামুটি আমি সমান পাচ্ছি। আবার আমি এই দিকে যাচ্ছি, তাও সমান পাচ্ছি। এইদিকে যাচ্ছি, তাও সমান। এইদিকে আসছি, সেটাতেও সমান। এখানে আসছি, ওইটাও সমান। এখানে আসছি, তাও সমান। এখানে যাচ্ছি, তাও সমান। এখানে আসছি, তাও সমান। এখানে আসছি, তাও সমান। তাহলে সব দিক থেকে যখন সমানই পাচ্ছি, আমি কি বললাম, সব দিকে যখন আমি সমানই পেয়ে যাচ্ছি, তাহলে আমি এটা বলতেই পারবো, হ্যাঁ কি না। আমি কি বললাম, তাহলে তো আমি এটা বলতেই পারি যে এসের নির্দিষ্ট কোনো ডাইরেকশন নেই, যে এই নির্দিষ্ট ডাইরেকশনের মধ্যে সে কাজ করবে, বা এই নির্দিষ্ট ডাইরেকশনের মধ্যে তার প্রবাবিলিটিটা ডিস্ট্রিবিউট আছে, বা ইলেকট্রন ক্লাউডটা ডিস্ট্রিবিউট আছে ইন এক্স ওয়াই অর জেড, এর মধ্যে কিছু নেই। আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম তোমার ডাউট। এবার ভালো করে দেখো বন্ধনের প্রকৃতি। যেহেতু যেহেতু এর মধ্যে কোনো রকমের কোনো বন্ধন, কোনো রকম ডাইরেকশন নেই, এর মধ্যে যে বন্ধনটা হয়ে থাকে শুধুমাত্র সিগমা বন্ধন হয়। আচ্ছা সিগমা বন্ধন মানে কি, ভালো করে দেখো, যদি আমরা দুটো কক্ষককে নিয়ে আসি পরস্পরের পাশাপাশি, যদিও এটা এখনকার পড়ানো টপিক নয়, তবে সামান্য তোমার একটা আইডিয়া দিচ্ছি। কেমিক্যাল বন্ডিংয়ে গিয়ে তোমরা আরও ডিটেলসে পড়ানো হবে, চিন্তা নেই। ভালো করে দেখো, এটা হচ্ছে এসকে আমি এখানে আঁকছি, হলো তো। এটা ধরো এক্সকে আমি এখানে আঁকলাম, এখানে আমাদের এস, এটার সাথে এস অরবিটাল, হলো। ভালো করে একবার দেখবে, ওয়েট করো। এটার সাথে এস অরবিটাল। এবারে যে এস অরবিটালটা এর মধ্যে আছে দেখতে পাচ্ছি আমি এর মধ্যে, এটা দেখো এর মধ্যে আছে এক্স, এর মধ্যে আছে ওয়াই, এর মধ্যে আছে আমাদের জেড। কী বললাম, এর মধ্যে আছে এক্স, এর মধ্যে ওয়াই, এর মধ্যে আছে কে বলতো আমাদের জেড। এটা আমাদের এক্স ড্যাশ, এটা আমাদের ওয়াই ড্যাশ, এটা আমাদের ড্যাশ। আচ্ছা তোমরা একটা জিনিস মনে করার চেষ্টা করো, যখন তোমরা ক্লাস 10-এ ছিলে তখন কেমিক্যাল বন্ডিং পড়ছিলে, সেই কেমিক্যাল বন্ডিংয়ের তো ছোট্ট টপিক পড়েছিলে যে যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলোই কিন্তু
রাসায়নিক বন্ধনের মধ্যে অংশগ্রহণ করে বা রাসায়নিক বন্ধন সৃষ্টিতে যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো কেবলমাত্র অংশগ্রহণ করে থাকে। আজকে যখন তোমরা বড় হয়ে গেছো, আজকে যখন আমরা কোয়ান্টাম মেকানিক্সের কাছাকাছি কটা জিনিস পড়ছি বা কোয়ান্টাম মেকানিক্স পড়ছি আমরা এর মধ্যে, তখন আমরা এইটুকু জেনে গেছি যে স্যার কক্ষ বলে কোনো জিনিস তো হয় না, মানে পেলেও ওর মধ্যে আরও রিফাইনিং ফাইন ফাইন লাইনস আমরা পাবো, যেটাকে আমরা কক্ষ বলে দিই, যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম থাকে। তো ওই ম্যাক্সিমাম প্রবাবিলিটি রিজিয়ন যেটা আছে, ওই ম্যাক্সিমাম প্রবাবিলিটি রিজিয়নের মধ্যেও কিন্তু স্যার ওভারল্যাপিং হয়। আমি কি বললাম বলো তো, কী হয়? ওভারল্যাপিং হয়। যেমন তোমরা যখন হাইড্রোজেন অণু বার করেছিলে বা গঠনটাকে তোমরা এঁকেছিলে ছোটোবেলাতে, এরকম একটা করেছিলে, দিয়ে এরকম একটা করেছিলে, দিয়ে স্যার দেখিয়ে দিয়েছিলে স্যারকে, দেখা হাইড্রোজেন এটা, হাইড্রোজেন এটা, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এরকমই করেছিল। এবং এইটাও তুমি দেখতে পাচ্ছ ভালোভাবে যে দেখো এই দুটো পরমাণু যেটা পরস্পরের পাশাপাশি এসছে, এরাও কিন্তু পরস্পরের সাথে ওভারল্যাপ করেছে, এমন নয় যে করেই। ভালো করে দেখতে পাচ্ছ এই জায়গাটা ওভারল্যাপ করেছে, এই জায়গাটা কী করেছে বলো তো আমাদের? ওভারল্যাপিং করেছে না করেনি বলো? তাহলে এই রিজিয়নকে নাম কি, একে নাম কি দেওয়া হয়? একে বলা হয় ওভারল্যাপিং রিজিয়ন। ওভারল্যাপিং রিজিয়ন, ওভারল্যাপিং কী বলবো একে বলো তোমরা? বলো রিজিয়ন। এর নাম হচ্ছে ওভারল্যাপিং রিজিয়ন। যখন তো ওভারল্যাপিং রিজিয়ন আমরা বলছি এর মধ্যে, তাহলে ভালো করে বোঝো, তাহলে এর মধ্যে ইলেকট্রন ছিল, তাহলে সেমভাবেই আমরা কাজ কী করব, যে এক্স ওয়াই এবং জেড যেটা আছে আমাদের, এর মধ্যে হবে এটা কী বলো তো? এদের মধ্যে হয় আমাদের ওভারল্যাপ বা ওভারল্যাপিং। যখন আমাদের ওভারল্যাপিং হয় তখন কি হয় ভালো করে একবার দেখো। এই সম্পূর্ণ জিনিসটাকে আমি এক্সকে এক্স অক্ষ বরাবর, ওয়াইকে ওয়াই অক্ষ বরাবর ওভারল্যাপ করিয়েছি, এর মধ্যে ভালো করে দেখো বলো তো। যখন আমি ওভারল্যাপ করিয়েছি, একটা রিজিয়ন পেয়ে গেছি, নির্দিষ্ট স্পেসিফিক রিজিয়নকে পাচ্ছি, ভালো করে দেখো এই জায়গাটার মধ্যে ভালো করে এইটুকু পোর্শনকে একবার দেখো। এটাকে আমি ওভারল্যাপিং রিজিয়ন বলবো না? বলবো না। মানে এখানে বন্ধন তৈরি হয়েছে না হয়নি? আমি কি বললাম এই নির্দিষ্ট জায়গাতে এসে বন্ধন তৈরি হয়েছে না হয়নি? দেখতে পাচ্ছি অবশ্যই হয়েছে। যখন এই জায়গাতে সে বন্ধন তৈরি হয়েছে, ভালো করে দেখো, এই জায়গাতে সে বন্ড যখন ফর্ম হয়ে গেছে, বন্ড ফর্ম এখানে হয়েছে, বাট বন্ড ফর্ম হয়েছে কীভাবে? বাই ওভারল্যাপিং বিটুইন টু অরবাইটালস। এখানে এস ছিল, এটা আমাদের এস ছিল, এস এবং এস পরস্পরকে ভালো করে দেখো এরকম করে অ্যাপ্রোচ করবে, অ্যাপ্রোচ করার পর তারা পরস্পরের সাথে ওভারল্যাপ করবে এবং ওভারল্যাপ করার পর একটা বন্ধন তৈরি করবে। এবং এইটা আমরা জানি যে যেহেতু ডাইরেকশনলেস এস, তাহলে এর মধ্যে যে বন্ধনটা তৈরি হলো বা বন্ড যে ফর্ম হলো, এই বন্ড ফর্মটাকে বলা হয় বা ফর্মড বন্ডটাকে বলা হয় কী বলো তো? একে বলা হয় সিগমা বন্ধন, সিগমা বন্ড। এটা খেয়াল রাখো যে সিগমা বন্ড যেটা হয়ে থাকে, সেই সিগমা বন্ড তৈরি হয় বাই ওভারল্যাপিং বিটুইন টু অরবাইটালস হেড টু হেড। আমরা যখন কেমিক্যাল বন্ডিংয়ে পৌঁছাবো তখন গিয়ে বলবো হেড অন ওভারল্যাপিং বলতে কী বোঝায়, সাইড ওয়াইজ ওভারল্যাপিং বলতে কী বোঝায় ইত্যাদি। এখন তোমরা জাস্ট এইটুকু ক্লিয়ার রাখো, হয়তো অনেকে বুঝতেই পারো না যে কী বললাম, যে এই নির্দিষ্ট জায়গা যেটা তৈরি করেছে রেড কালারের যে পোর্শনটা আছে, এই জায়গাটা বলা হয় ওভারল্যাপিং রিজিয়ন, যেখানে বন্ধন তৈরি হয়। এবং এইরকমভাবে যখন ওভারল্যাপিং হয়ে থাকে দুটো অরবিটালসের মধ্যে, বিশেষ করে এসের কথা বলি যদি আমি, এখানে এসের মধ্যে যখন যেভাবে ওভারল্যাপিং ঘটছে, সেই নির্দিষ্ট স্থানটাকে আমার নাম কী দিই বলো তো? ওভারল্যাপিং রিজিয়ন। এবং যে বন্ধনটা তৈরি হলো তার নাম হচ্ছে সিগমা বন্ধন। আশা করি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের আমি। এবার ভালো করে দেখো এর মধ্যে আসছে কি, কী বলেছে? দ্বিহীন ও গোলাকার হওয়ার কারণে এস অরবিটাল কখনোই পাশাপাশি অধিক্রমণ করতে পারে না। অধিক্রমণ মানে ওভারল্যাপিং হলো তো। পাশাপাশি মানে কি বলো তো? যেমন হচ্ছে পি যদি কথা বলছিলাম, পি, এটা তো পি ছিল, পি পি যেমন পরস্পরের সাথে কী করতে পারবে তো? পাশাপাশি ওভারল্যাপ করতে পারে, বাট সেইটা কিন্তু পসিবল নয়। কার জন্য বলো তো? আমাদের এসের জন্য। কারণ এসের তো ডিভিশনই নেই, কোনো এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর কোনো ডিভিশনই নেই, তাহলে আমরা করতে পারবো না অবশ্যই। তারপরে কী বলছে বলো তো? বলছে তাই এস অরবিটাল কেবল সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে শুধুমাত্র সিগমা বন্ধন তৈরি করতে পারে। বলছে এরা কখনোই পাই বন্ধন গঠন করে না। জাস্ট মনে রাখো, একটা ছোটো জিনিস তোমাকে বললাম, জাস্ট মনে রাখো। পরবর্তীতে যখন আমরা কেমিক্যাল বন্ডিং পড়বো তখন আরও অ্যাডভান্স এই জিনিসগুলো আমি পড়াবো, চিন্তা করো না মোটেই। হয়েছে ক্লিয়ার না হয়নি? আমি বল এটুকু আশা করে আমি ক্লিয়ার করতে তোমাদেরকে পেরেছি। যদি মনে হয় যে স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা যদি মনে হয় যে আমার ডাউনলোড করো নোটসগুলো, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তুমি ডাউনলোড করে নিই। তাহলে এস তোমাদের শেষ হয়ে যাবে। এবার কাকে দেখতে বলো তো? সেমভাবে যেমনভাবে আমরা এসকে পড়লাম, সেমভাবে আমরা পিকেও পড়ে যাবো। প্রথমত পিকে দেখো, দেখতে কেমন হয় পিক। এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি অরবিটালস, এগুলো সব হচ্ছে পি অরবিটালস। ভালো করে একবার দেখো, প্রতিটা ইমেজকে এবার ভালো করে একবার দেখো, এগুলো হচ্ছে পি অরবিটালস। এবারে দেখতে পাচ্ছি কি, যেমন ধরো তোমাদের জিনিস দেখায়, যেমন ধরো এগুলো যে বলগুলো ছিল, এটা মলিকুলার সেট। এই যে বলগুলো দেখতে পাচ্ছি, বলগুলো ভালো করে দেখো, এই যে বলগুলো, এটা হচ্ছে আমাদের এস, হ্যাঁ কি না? এবং তুমি একবার এটাকে একবার দেখার চেষ্টা করো, এই যে এই শেপটাকে, এদের শেপটাকে একবার দেখো, অনেকটা এরকম লাগছে না লাগেনি বলো তো? অনেকটা এরকম লাগছে না লাগেনি? দেখো লাগছে, মানে কি বলতো? এটা অনেকটা ডাম্বেল আকৃতির লাগছে। অবশ্যই সেটা ডাম্বেল আকৃতির হয়ে থাকতো, ডাম্বেল আকৃতির মতো তো লাগবেই। ভালো করে দেখো এই জায়গাটা একবার দেখো,
অথবা তুমি একে একবার দেখো, দেখো একটা প্লেন পাস করেছে, একটা কাঁচের মতো একটা প্লেন পাস করানো আছে, এবং দেখো এর মধ্যে দুটো এইভাবে অবস্থান করছে, এরকম প্লেনটা পাস করানোর পরে দেখো এইভাবে অবস্থান করছে, এইভাবে আমাদের অবস্থান করছে। তাহলে যখন আমরা পি পড়তে শুরু করবো, ভালো করে দেখো যে পি বলতে কি বোঝায়। এবার দেখো উপশক্তি স্তরে বিভাজনের আগে আমরা পি কক্ষকের মধ্যে যখন আমরা কোয়ান্টাম নাম্বার অ্যানালাইসিসটা একটু দেখে নিই। কী বললাম যে কোয়ান্টাম নাম্বার কী কী হয়ে থাকে আমরা জানতাম, মানে জানি যে আগের দিন কোয়ান্টাম সংখ্যা যেটা আমি পড়েছিলাম তার মধ্যে আমি বলেছিলাম তোমাদের একটা জিনিস, যে দেখো যে আমাদের এনের মান যদি 2 হয়, আমি কি বললাম এনের মান 1 থেকে শুরু করি, তো এল এর মান শুধুমাত্র 0 পাবো, এম এর মানও শুধুমাত্র আমরা 0কেই পাবো। মানে এর মধ্যে একটা এস উপকক্ষ এবং একটা এস অরবাইটালস রয়েছে। এন এর মান 2 করে দাও না একবার, যখন তুমি এন এর মান 2 করবে তখন এর দুটো মান পাবে, একটা মান পাবে 0, একটা মান পাবে 1। 0-র জন্য এম এর একটা মান পাবে, সেটার মান ছিল কত বলতো 0। 1-এর জন্য একটা মান পাবে, আমরা জানতাম যে এর মানটা হয়ে থাকে -L2 +L পর্যন্ত সমস্ত পূর্ণ সংখ্যা। তাহলে -1 টু +1 হলো তো, তাহলে -1 0 +1, এবং এই তিনটাকে ঘিরে আমরা তিনটা কক্ষককে পেয়ে যাবো, হ্যাঁ কি না বলো? অবশ্যই। কাকে কাকে পাচ্ছি, পাচ্ছিলাম px py অ্যান্ড কে আছে বলো এর মধ্যে, আমাদের বলো pz। তিনটাকে আমরা এর মধ্যে পাচ্ছি, px পাচ্ছি, পি ওয়াই পাচ্ছি এবং আমি পি জেডকে পাচ্ছি, তিনটাকে আমি এর মধ্যে পেয়ে গেলাম। হলো না বলো? এবং দেখার বিষয় হচ্ছে এখানে এটাই যে n সমান 2 থেকেই, আমি কি বললাম n সমান 2 থেকেই শুরু হচ্ছে আমাদেরকে পি। ভালো করে দেখো আমি কি বললাম, n সমান 2 থেকে শুরু হচ্ছে পি, কিন্তু এই যে 1 ছিল, এই একটা আসলে কে ছিল বলতো? উপকক্ষ। কী ছিল বলতো? এটা আমাদের উপকক্ষ। কোন উপকক্ষ ছিল? পি উপকক্ষ। এবং পি উপকক্ষের মধ্যে যখন আমরা ডিভিশন দেখতে আসছি, সেটা কে আসছিল? কক্ষক px py এবং pz। তিনটা কক্ষককে আমরা এর মধ্যে ভালোভাবে পেয়ে গেলাম, হ্যাঁ কি না? আমি কি বললাম, তিনটা কক্ষককে আমরা এর মধ্যে আমরা পেয়ে গেছি। এবার দেখো যদি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, তাহলে তোমরা মনে কি রাখবে? ভালো করে দেখো, এর মধ্যে উৎপত্তি ও অবস্থান, অরিজিন অ্যান্ড লোকেশন। পি অরবিটালের সূচনা ঘটে প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 2 থেকে, আমরা এইমাত্র দেখলাম। প্রথম শক্তি স্তরে পি থাকে না, কারণ সেখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, মানে যেটাকে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলা হয়, তাকে সহকারী লেখা আছে, এল এর মানে কেবল 0 হয়, শুধু এস অরবিটাল হয়ে থাকে। তার জন্য আমরা এটাও আগের দিন দেখে নিয়েছিলাম যে কোনটা সম্ভব কোনটা সম্ভব নয়। মানে 1p সম্ভব কিন্তু ছিল না, না 1d সম্ভব হয়। তার জন্য আমরা 1p কে কখনোই দেখতে পাই না, 1p পসিবলই হয় না কখনো। তাই পরমাণু 1p বলতে কিছু নেই, প্রথম পি অরবিটাল শুরু হয় 2p থেকে, এবং এর তিনটা অবস্থা বা তিনটা রূপ আমরা দেখতে পাই, 2px 2py 2pz, যেখানে n কাকে, সরি দুইটা কাকে প্রকাশ করছে বলতো? n কে, এবং এইটা কাকে প্রকাশ করছে বলতো? আমাদের অরবিটালস হলো তো, অরবিটালসকে। এবং এই জন্য আমাদের যে এল এর মান আসবে কথা বলতো সবসময়ের জন্য একই আসবে, হ্যাঁ কি না বলো? এল এর মান যখন একই আসবে, এবারে হ্যাঁ স্পেসিফিক আমি এক বলতে পারি না, জেড যখন স্পেসিফিক করে দিচ্ছে তখন কিন্তু মান ডিফারেন্ট হয়ে যায়। কিন্তু যদি শুধু পি বলতাম, সেক্ষেত্রে যদি আমি এখানে দেখতে যেতাম যেখানে এন এর মান আছে 2, আর পি মানে কি এল এর মান আসছে এখানে 1, এভাবে তুমি বলতে পারো। হয়েছে ক্লিয়ার আশা করি? এরপরে দেখো যদি এইটুকু তুমি বুঝে গেছো, এবার আসছে ডিজেনারেট অরবিটালস। মানে কি? ডিজেনারেট মানে প্রথমে লিখেই দিই আগে, ভালো করে বোঝো ডিজেনারেট মানে কি। যে সমস্ত কক্ষকে, আমি কি বললাম, যখন কক্ষকের মধ্যে ডিভিশন দেখতে আসছি px py pz, এদের সবার কিন্তু শক্তি সমান থাকে। শক্তি আমরা নির্ণয় কিভাবে করি? একটা নিয়ম আছে যার নাম হচ্ছে n+l রুল। কি বললাম? দেখো n+l রুল, এনার্জি হয়ে থাকে সমানুপাতিক কার সাথে? n+l এর সাথে। যদি আমরা নেক্সট ক্লাসের মধ্যে পড়াতাম, সামান্য একটু বলে দিই, এখন টপিকটা এলো। মনে রাখবে যত বেশি n+l এর মান হবে তত বেশি শক্তি হবে। কিন্তু তোমাকে যদি বলা হতো যে দেখো তুমি 2px, তুমি 2py এবং 2pz এর জন্য বার করতে, তিনটা কক্ষক তোমাকে দিয়ে দিয়েছি, এর মধ্যে তুমি শক্তি নির্ণয় করো। এর মধ্যে তোমাকে যদি বলা হয় 2px এর জন্য কী করবে বলো তো? এর মধ্যে তুমি করতে আসবে n+l রুল লাগাবে, ই সমান আসবে n সমান l+l লাগাবে, n+l, এন এর মান 2 আছে, এল এর মান তো সারা জীবন 1 থাকবে যেহেতু পি। এখানে ই করতে যাব, কত আসবে বলো তো? 2+1। আবার এখানে করতে যাব 2+1। প্রতি ক্ষেত্রে তুমি কত করে পাচ্ছ আমাকে বলো? ই সমান 3, এখানেও দেখো ই সমান 3, এখানেও দেখো ই সমান 3, ই সমান 3, ই সমান 3, হ্যাঁ কি না বলো? যখন তিনটায় 3 পাচ্ছি, মানে আমি কি বলতে পারবো না যে তিনটার ক্ষেত্রে যে এনার্জি ইজ সেম ফর অল দ্য পি অরবিটালস, হ্যাঁ কি না বলো? অল দ্য পি অরবিটালসের জন্য আমাদের এনার্জি কেমন আছে বলো? সেমই আছে। যদি এনার্জি সেম থাকে, যদি তোমরা বুঝতে না পারছো কিছু কিছু জিনিস, তোমরা কমেন্টে জানাও
অবশ্যই কমেন্টে জানান স্যার বুঝতে পারলাম না এই পোর্শনটা, আমি বলে দেবো আবার। তাহলে আমি কি বললাম বলতো, যে পিএক্স পিওয়াই পিজেডের জন্য দেখতে পাচ্ছি এনার্জির মান 3 আসলো 3 আসলো 3 আসলো, মানে কি এনার্জি সব ক্ষেত্রে আমাদের সমান আছে, এবং যেহেতু এনার্জি সব ক্ষেত্রে সমান তখন এই সমস্ত কক্ষকগুলোকে বলা হয় ডিজেনারেটিভ। ডিজেনারেট, ভালো করে এই জায়গাটা একবার দেখো কি লেখা আছে বলতো, ডিজেনারেট অরবিটাল, যেখানে এনার্জি সমান থাকে, এনার্জি ইজ কেমন বলো সেম। ক্লিয়ার হয়ে যেন হয়নি বলো, বুঝতে পারলে আশা করি কেমন আসবে এনার্জির মধ্যে, এনার্জি সেম চলে আসে। ভালো করে দেখো, একটু ইম্যাজিন করো জিনিসটাকে। আমি শক্তি বার করার একটা টপিক আছে, চিন্তা করো না, যখন আমরা ইলেকট্রন বিন্যাস শিখবো তখন গিয়ে শিখবো কিছু টপিকের কানেকশন, কিছু আগে চলে আসে কিছু পরে চলে আসে, এভাবে চলতেই থাকে। তা এখন একটু পেশেন্স রাখো, শিখিয়ে সব দেওয়া হবে তোমাদেরকে। যখন আমি এতটা নিয়ে আসতে তোমাদেরকে পেরেছি, নিশ্চয়ই এর পরেরগুলো আরও ভালোভাবেই পড়াবো, চিন্তা নেই। বলছে একটি পি উপশক্তি স্তরে চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাব বা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে 3টি সমান শক্তি সম্পন্ন অরবিটালে বিভক্ত হয়ে থাকে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এই যে পিএক্স পিওয়াই এবং পিজেড, মানে 3টা দিকে ভাগ হয়ে যায়। 3টা দিকে যখন ভাগ হয়ে যায় দেখতে কেমন লাগে, ভালো করে এই জায়গাটা একবার দেখো। যখন তুমি দেখবে, তুমি এই 3টা দিককে এইরকমভাবে ইমাজিন করো, ভালো করে দেখো। একটা কেমন আছে বলো তো, একটা দেখো পি ওয়াই আসছে, একটা দেখো পি ওয়াই এখানে করে দিচ্ছে, পি ওয়াই এখানে করে দিচ্ছে, মানে 3টা আছে, একটা পি এক্স পি ওয়াই এবং পি জেড, হলো তো। ভালো করে দেখো, তুমি এটাকে তুমি পি ওয়াই ধরতে পারো, এটা ধরে নাও তোমার পি ওয়াই, এটা তোমার পি জেড এবং এটা তোমার পি এক্স। তো 3টা তুমি কক্ষ কেমন দেখতে পাচ্ছ, তো 3টার মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বা ইলেকট্রন ক্লাউড বিভাজন হয়ে গেছে 3টার মধ্যেই, হয়েছে ক্লিয়ার এর মধ্যে। এরপরে দেখো, যদি এইটুকু বুঝতে পারলে এবং এইটাও বুঝতে পারলে যে শক্তি কিন্তু সমান হবে, আর একটা ডাউট তোমাদের আসতে পারে, আমি এই জিনিসটা একবার বলে দিই, দিয়ে নেক্সট আমি পয়েন্টের মধ্যে আগাচ্ছি। তোমাদের মনে হলো যে স্যার দেখুন পিএক্স পিওয়াই এবং পিজেডের শক্তি তো সমান আছে, তাহলে আমি কি বলতে পারবো, কোশ্চেনটা আমার ভালো করে মন দিয়ে শুনবে, ডাউট প্লাস একটা কনসেপ্ট তোমাদেরকে আমি শেখাচ্ছি। তোমাদের কোশ্চেন হতে পারে যে স্যার তাহলে বলুন, যে আপনি বলে দিলেন পিএক্স পিওয়াই এবং পিজেড এর শক্তি সমান হয়ে থাকে, মানে হ্যাঁ বললাম, তাহলে আপনি একটা কথা বলুন তো, যদি আমি বলতাম যে 2px এবং 3px এর মধ্যেও শক্তি সমান থাকবে, কারণ তখন এক্স তো আছে, পিএক্স এবং পিএক্স অবস্থান করছে, বাট এইটা কিন্তু সত্য নয়, ভালো করে বোঝো, এইটা কিন্তু সত্য হবে না। সেক্ষেত্রে কিন্তু যে 3px এর শক্তি কিন্তু বেড়ে যাবে অ্যাজ কম্পেয়ার টু 2px। বলে কেন স্যার এরকম হচ্ছে, তুমি এর মধ্যে n প্লাস এল যখন লাগাতে গেলে তখন এর মান পেয়ে গেলে 3, এবং তুমি n প্লাস এল যখন এর মধ্যে লাগাতে যাবে তখন তুমি মান পেয়ে গেলে 4। কী করে না মান পেয়ে গেলাম 4, কারণ দেখো 3-এর জন্য যখন আমি n এর মান 3 বসাচ্ছি, এখানে n এর মানে আমি 2 বসাচ্ছি। এল এর জন্য এই এখানে পি এর যে মানটা ছিল, পি এর জন্য যে এল এর মানটা হয়ে থাকে সেটা কত হয় বলতো, 1 হয়ে থাকে। তুমি দুটোর ক্ষেত্রে বসাও না, 2 + 1 3, আবার 3 + 1 4, তাহলে শক্তি কার বেশি, পি এক্স এর বেশি অ্যাজ কম্পেয়ার টু কার, পি 2px এর। তাহলে 3px শক্তি কার থেকে বেশি হয় বলতো, 2px এর জন্য ক্ষেত্রে বেশি হয়। কারণ কি, আমরা জানতাম যে ই এর মানটাই সমানুপাতিক n প্লাস এল, যত বেশি n প্লাস এল এর মান হবে তত বেশি শক্তি আসবে, দেখতেই পাচ্ছি সেই জিনিসটা, হ্যাঁ কি না বলো, বুঝতে পেরে গেছো। কোয়ান্টাম সংখ্যার মান তো আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে আগেই, বারবার বলেছিলাম ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান -1 0 +1 বলে দিয়েছি। আকৃতি কেমন হয়ে থাকে বলেছে, বোঝার চেষ্টা করে, এই জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, যে জ্যামিতিক আকৃতি কেমন হয়। এর জ্যামিতিক আকৃতি হয়ে থাকে আমাদের ডাম্বেল আকৃতি। আমি কি বললাম, এর জ্যামিতিক আকৃতি হয়ে থাকে ডাম্বেল। ডাম্বেল ডাম্বেল দেখেছো, ডাম্বেল, এই যে ডাম্বেল বাইসেপ ট্রাইসেপ বানানো হয় সেই জিনিসগুলো দিয়ে ডাম্বেল আকৃতি। তাহলে 3 রকমের পি কক্ষক আমরা দেখতে পাই, যথা পিএক্স পিওয়াই এবং পিজেড। এবং এটা খেয়াল রাখো, এইটুকু জাস্ট খেয়াল রাখো এর মধ্যে থেকে, যে পি অরবিটাল যেটা আছে তার যে শেপ হয়ে থাকে তাকে দেখতে কেমন হয়, একটা ডাম্বেল আকৃতির। কেমন হয় বলো তো, ডাম্বেল আকৃতির। হলো হলো না বলো, এবার ভালো করে দেখে নাও, যেহেতু কি বলেছে না, পি অরবিটাল আকৃতি ডাম্বেল এর মতো, বলছে এর দুটি লোব, ভালো করে আরেকটা জিনিস বুঝে নাও, যে এই যে পি অরবিটাল আমরা দেখতে পাচ্ছি, পি অরবিটাল এটা দেখো এক্স অক্ষ, আমি জাস্ট পি ওয়াইকে দেখাচ্ছি তোমাদেরকে, জিনিস ভালো করে বুঝো। দেখো এই যে রিজিয়নটা দেখতে পাচ্ছ, এই রিজিয়নটা ভালো করে যেন দেখাই, যে এই রেড কালারের যে রিজিয়নটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার মধ্যে ইলেকট্রনটা পাওয়ার প্রবাবিলিটি 0, মানে দেখো ফিউজ করছে, একটা এইভাবে গিয়ে এখানে ফিউজ করছে, একটা ওই দিক থেকে এসে এখানে এসে ফিউজ করছে, তাহলে যেখানে ফিউশন ঘটছে, ফিউশন হলো তো, আমি কি বলি এখানে ফিউশন ঘটছে, সেই জায়গাটার নাম কি দেওয়া হয় বলো তো, একে বলা হয় নোড। যেখানে ইলেকট্রনটা আমি পাবো না, এর নাম আসবে নোড। এবং এগুলোকে, এই যে এগুলো কি বলা হয়, এগুলোকে বলে লোব। এগুলো কি বলা হয় বলো তো, লোব। তাহলে পি এর মধ্যে কটা লোব দেখতে পাচ্ছি বলো তো, দুটো। তাহলে পিতে কটা লোব দেখতে পাওয়া যায়, দুটো লোব দেখতে পাওয়া যাবে, এটা হচ্ছে লোব, হলো তো, LOBE, হলো তো লোব। এবার এখানে দেখো এর মধ্যে কি আসবে বলো তো, এর মধ্যে আসবে লোব, LOBE, লোব, লোব, এগুলো কি বলো, লোব। এবং এই জায়গাটা কি নাম দিয়ে দেবো বলো তো, এগুলোকে বলো তো নোড। নোড এবং লোবের মধ্যে কনফিউজ হয়ে যাও না, বলো তো,
নোড। এর নাম কী দেওয়া হয় বলো তো? নোড। এর মধ্যে এর নাম কী আসবে বলো তো? এর নাম আসবে নোড বলো তো। এবং এর মধ্যে কী আসবে বলো তো? এগুলো আসবে আমাদের লোব। এর মধ্যে আসবে আমাদের লোব। নেক্সট ক্লাসে যখন আমরা পড়াবো তোমাদেরকে, কী পড়াবো বলো তো? যখন আমরা নোড এবং নোডাল প্লেন পড়বো তখন দেখবো যে এর মধ্যে কীভাবে ডিভিশন আছে। এই যে আমাদের যে নির্দিষ্ট আমাদের পি কক্ষকে আমি এখানে এঁকে দিয়েছি, এর মধ্যে ডিভিশনগুলো আমরা নেক্সট ক্লাসের মধ্যে দেখবো, লেকচার নাম্বার 4-এ দেখবো। এরপরে দেখো বলা হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা। কী বললাম? ইলেকট্রন ধারণ ক্ষমতা, ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি কতগুলো আছে। আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে একটা জিনিস আমরা দেখলাম যে দেখো যে পি যেটা আছে, সেই পি এর যে আমাদের কক্ষকের সংখ্যা বা পি কক্ষকের সংখ্যা কতগুলো ছিল। আমরা দেখতে পেলাম যে এল এর মান যেহেতু আমাদের এখানে 1 ছিল, সে 1 হওয়ার জন্য এম এর আমরা 3টা মান পেলাম, হ্যাঁ কি না? কী কী মান পেলাম বলো? এম এর 3টা মানের মধ্যে এলো -1, 0, +1। এবং এই -1, 0, +1 থেকে 3টা কক্ষককে পেয়ে গেলাম, পিএক্স, পিওয়াই এবং পিজেড, হ্যাঁ কি না? তাহলে এই যে পিএক্স যেটা আছে, পিএক্স, পিওয়াই এবং পিজেড, এই পিএক্সটা যখন দেখতে আসছি, পিএক্স পিওয়াই হোক বা পিজেড হয়ে থাকুক, তাহলে এক একটা কক্ষককে যে রিপ্রেজেন্ট করছে, হলো তো? তাহলে অরবাইটাল, 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 হ্যাঁ কি না? অরবাইটাল 1, 2, 3। তাহলে এক একটা অরবাইটালের মধ্যে দুটো ইলেকট্রন যেতে পারে, দুটো ইলেকট্রন, হ্যাঁ কি না? তাহলে এবং কেমনভাবে যাবে বলো তো? ইন অপোজিট স্পিন। তাহলে দুটো ইলেকট্রন যাবে কীভাবে বলো তো? ইন অপোজিট স্পিন। কেমন? অপোজিট স্পিনের মধ্যে যাবে, হ্যাঁ কি না? কেমন হয়ে যাবে? অপোজিট স্পিনের মধ্যে যাবে। যখন অপোজিট স্পিনের মধ্যে যখন যাচ্ছে, তখন সেটাকে আমি সাজাবো কীভাবে? প্রথমে সেটাকে বোঝার চেষ্টা করি। যখন এসকে সাজালাম, যখন এসকে আমরা সাজালাম, তখন আমরা বক্স আঁকলাম। এর মধ্যে কটা বক্স আঁকবো বল? যেহেতু এসের মধ্যে একটি অরবিটাল ছিল, মাত্র একটি কক্ষক ছিল, তাহলে আমরা একটা বক্স এঁকেছিলাম। এর মধ্যে 3টা কক্ষক দেখতে পাচ্ছি আমরা, এর মধ্যে 3টা কক্ষক এর মধ্যে অবস্থান করছে, তাহলে কটা বক্স আসবে? 3টা। তো 3টা বক্সকে আমি এখানে আঁকছি ভালো করে, একবার দেখো। এটা আমাদের 3টা বক্স। তাহলে এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স। তাহলে 3টা আসছে এর মধ্যে, হ্যাঁ কি না বলো? দুটো ইলেকট্রন গেল। দুটো ইলেকট্রন যাওয়ার পর দেখো এর মধ্যে কী করবো বলো তো? অপোজিট স্পিনে আমরা সাজাবো। অপোজিট স্পিনে আমি সাজিয়েছি। তাহলে কে কে আছে এর মধ্যে বলো তো? পিএক্স, এর মধ্যে আছে পিওয়াই, এর মধ্যে আছে আমাদের পিজেড। হলো না বলো? তাহলে যে পিএক্স যেটা আছে, এর মধ্যে কটা ইলেকট্রন গেছে বলো তো? দুটো। এর মধ্যে দুটো কটা গেছে? দুটো। এর মধ্যে কটা গেছে? দুটো। মানে মোট কতগুলি ইলেকট্রন গেছে এর মধ্যে আমাদের বলো? টোটাল 6 ইলেকট্রনস গেছে। আশা করি ক্লিয়ার তোমাদের এটা হয়ে গেছে, বুঝতে পেরে গেছো? আশা করি বুঝতে পেরে গেছো। এবার দেখো আমি কী বললাম বলো তো? আপেক্ষিক শক্তি আউপাউ নীতি অনুযায়ী এটা হোল্ড রাখো। যখন আমরা ইলেকট্রন বিন্যাস পড়বো তখন আরও ভালোভাবে এই জায়গাটা আসবে। হয়েছে ক্লিয়ার? ভালো করে দেখো, এখানে দিয়ে দিয়েছে 3টা অরবিটাল 2, মানে 6টা ইলেকট্রন এর মধ্যে যেতে পারে। তো পড়ে একবার দেখে নাও, তোমার যদি মনে হচ্ছে একবার তাহলে পড়ে দেখা দরকার, পড়ে একবার দেখে নাও, কোনো অসুবিধা নেই। হয়েছে ক্লিয়ার? আশা করি। এরপরে এবার দেখো নোডাল প্লেন, আবার বললাম হোল্ডে রাখো। নেক্সট ক্লাসে নোডাল প্লেন আমরা পড়বো। হোল্ড, নেক্সট ক্লাস। প্রতিটা জিনিসকে আমি পড়াবো, চিন্তা করো না। নেক্সট ক্লাসের মধ্যে এটা আমরা এরপরে ভালো করে এবার দেখো যে এটা হয়ে গেল দিকধর্ম এবং সমযোজী বন্ধন। দেখো সমযোজী বন্ধনের যখন কথা বলতে আসি আমি এর মধ্যে, তখন দু রকমের সমযোজী বন্ধন আমরা দেখতে পাবো। রকম ভাবো, ধরো দু রকমের। এটা হচ্ছে সিগমা বন্ধন, যেটা আমরা একটু আগে দেখালাম, এবং একটা হচ্ছে পাই বন্ধন। জাস্ট মনে রাখো যে পি যেটা আছে সে দু রকমের বন্ধন তৈরি করতে সক্ষম হয়ে থাকে। একটা হচ্ছে একটা সিগমা বন্ধন, একবার আছে পাই বন্ধন। সিগমা বন্ধন তৈরি কী করা হয়? হেড অন ওভারল্যাপিংয়ের মাধ্যমে। যদি দুটো আমাদের পি অরবিটাল যদি এইভাবে পরস্পরকে অ্যাপ্রোচ করে, মানে কি? যদি পরস্পরকে এইভাবে অ্যাপ্রোচ করে, তাহলে এখানে একটা ওভারল্যাপিং রিজন তৈরি হচ্ছে। ভালো করে দেখো, এখানে একটা ওভারল্যাপিং রিজন তৈরি হচ্ছে না হয়নি বলো? তাহলে এখানে যে আমাদের কক্ষকটা এখানে ওভারল্যাপ করে গেছে, এর মধ্যে তৈরি হবে সিগমা বন্ধন। কী তৈরি হবে বলো? আমাদের সিগমা বন্ধন তৈরি হবে এর মধ্যে। এবং যদি আমাদের এখানে এইটা চলে আসে, মানে এইভাবে যদি আমাদের দুটো অরবিটাল পরস্পরকে অ্যাপ্রোচ করে, এখন জাস্ট মনে রাখো কিছু জিনিস, এগুলো এখন বেশি লিখতে যাও না, আমরা কেমিক্যাল বন্ডিংয়ে পড়ব। এখানে ভালো করে দেখো, এখানে একটা রিজিয়ন তৈরি হয়ে গেছে, এখানে একটা রিজিয়ন তৈরি হয়ে গেছে, হ্যাঁ কি না? ভালো করে দেখো কী বললাম? ওপরটা রিজন তৈরি হয়েছে, এখানে একটা তৈরি হয়ে, দুটো রিজন তৈরি হয়ে গেছে। এবং এই দুটো রিজন যেটা হয়ে গেছে তৈরি, ভালো করে দেখো, তাহলে এই জায়গার মধ্যে আমাদের কী তৈরি হচ্ছে বলো তো? এই জায়গার মধ্যে যে তৈরি হচ্ছে, যে বন্ধন তৈরি হচ্ছে, সাইড ওয়াইজ ওভারল্যাপিং হচ্ছে। এইভাবে ওভারল্যাপ হচ্ছে। এইভাবে যখন ওভারল্যাপ হয়, তখন সেখানে কী তৈরি হয় বলো তো? সেখানে তৈরি হয় পাই বন্ধন। কী তৈরি হয় বলো তো? পাই বন্ধন। আশা করি আমি ক্লিয়ার করতে তোমাদেরকে পারলাম কিছু জিনিস। এগুলো এখন খুব একটা বেশি প্রয়োজন নেই, জাস্ট লিখে রাখতে পারো, পরে দেখবে। সিগমা বন্ধন
দুটি অরবিটাল অক্ষ বরাবর সামনাসামনি যদি হেড অন ওভারল্যাপিং করে, দেখো অক্ষ বরাবর, দেখো সেম অক্ষ বরাবর আমি আসছি, আমি এক্স অক্ষ বরাবর এখানে নিয়ে গেছি, বলো তো ভালো করে দেখো, এক্স একটা অক্ষ বরাবর নিয়ে গেছি, এক্স অক্ষ বরাবর, বলো তো তখন কি তৈরি হয় বলো তো, সিগমা বন্ধন তৈরি করে। পাই বন্ধন দুটি অরবিটাল পাশাপাশি বা সমান্তরাল অতিক্রমণ করলে, সাইড ওয়াইজ দেখতে পাচ্ছ, সাইড ওয়াইজ সাইডে আসছে, সাইডে আসছে এবং তারা পরস্পরকে ওভারল্যাপ করছে, তখন তৈরি হচ্ছে কি আমাদের বলো, সিগমা বন্ধন, সরি পাই বন্ধন। হলো না বলে কেমন বন্ধন, পাই বন্ধন তৈরি করে। খেয়াল রাখো, বেশি এখন এটার মধ্যে ডিপলি যাওয়ার প্রয়োজন নেই, কারণ এটা আমরা অলরেডি পড়বো যখন আমরা কেমিক্যাল বন্ডিং পড়বো, এটা কিছুই নয়, ওরও দুটো ক্লাস, এর মধ্যে শুধুমাত্র ওভারল্যাপিংকে করাতে আমি দুটো ক্লাস দেবো, চিন্তা নেই। অনেকগুলো ক্লাস আসবে কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে আমাদের, মোটামুটি তুমি ধরুন 24টা ক্লাস আসবে কেমিক্যাল বন্ডিং এখানে। তোমাদের লেভেল, পড়ানোর লেভেল বলো বা কন্টেন্টের লেভেল বলো, তোমরা হয়তো বুঝতে পারছো যে কতটা অ্যাডভান্স আমি পড়াচ্ছি তোমাকে, প্রতিটা জিনিসকেই বলছি, হয়তো তোমরা ইউটিউবে পড়েছো এর আগে, অ্যাপেও পড়ছো কিছু কিছু ক্ষেত্রে, বাট ফান্ডামেন্টালস তোমাদের অনেক সময় ক্লিয়ার হয় না, তাহলে ভালো করে এখানে ক্লিয়ার করো তুমি। এবার আছে ডি অরবিটালস, ভালো করে এবার দেখো, এবার কে শুরু করবো বলো, ডি অরবিটালস বা ডি কক্ষকে আমরা এখন শুরু করবো, যে লাস্ট কক্ষ আমাদের পড়ার বিষয়ের মধ্যে লাস্ট কক্ষ। এবার যখন ডি এর কথা আসছি, সেমভাবেই পড়ো, উৎপত্তি কোথা থেকে হচ্ছে, তারপরে এর মধ্যে উপশক্তি স্তরে বিভাজন কীভাবে আসছে সেগুলো দেখবো এর মধ্যে। উৎপত্তি অবস্থান যখন আমরা শুরু করবো, ভালো করে এবার দেখো, এখান থেকে আমরা একটু বুঝাই কয়েকটা জিনিস। যখন আমাদের এনের মান 1 ছিল, এখানে পেলাম কাকে কাকে, কোনো উপকক্ষকে পেলাম, এসকে পেলাম, শুধুমাত্র এসকে পেলাম। এনের মান 2 ছিল, শুধুমাত্র পেলাম এসকে এবং পিকে। এনের মান যখন 3 হবে, সেক্ষেত্রে আমরা পাবো এস, পি এবং ডিকে। মানে আমরা এটা বলতে পারবো যে ডি এর যে সূচনা হয়ে থাকে, সেটা হয়ে থাকে কোনখান থেকে বলতো, এন সমান 3 বা তৃতীয় শক্তি স্তর থেকে ডি এর সূচনা হতে শুরু করে। যদি এফ এর যদি বলতে যেতাম, এফ কোনখান থেকে শুরু হচ্ছে, এফ শুরু হচ্ছে আমাদের 4 থেকে। যদি এন এর মান 4 হয়, আমি কি বললাম, যদি আমাদের এন এর মান যদি আমাদের 4 হয়ে যায়, সেক্ষেত্রে এস হতে পারে, পি হতে পারে, ডি হতে পারে, এফ হতে পারে। 4 নাম্বার থেকে শুরু হচ্ছে আমাদের এফ, 3 নাম্বার থেকে শুরু হচ্ছে আমাদের ডি, 2 নাম্বার থেকে শুরু হচ্ছে আমাদের পি, এবং 1 নাম্বার থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের এস। এবং এস কিন্তু কনসিস্টেন্টলি সমস্ত ক্ষেত্রে তুমি দেখতে পাবে, এস তুমি 1-এ পাবে, 2-এ পাবে, 3-এ পাবে, 4-এ পাবে, সব জায়গাতেই পাবে। আশা করি একটু ক্লিয়ার করতে পারলাম তোমাদের। এরপরে এবার দেখো যে এর মধ্যে কি বলছে, এবার এসো উৎপত্তি ও অবস্থান। ডি অরবিটালের সূচনা ঘটে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন সমান 3 বা তৃতীয় শক্তি স্তর থেকে। প্রথম ও দ্বিতীয় শক্তি স্তরে কোনো ডি অরবিটাল থাকে না, কারণ কি, সেখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী মানে আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা গৌণ কোয়ান্টাম সংখ্যা, এল এর মান যথাক্রমে 0 আর 1। তাই পরবর্তীতে 1D বা 2D বলতে কিছু নেই, এটা আমি আগের ক্লাসেও পড়ে দিয়েছি অলরেডি। হলো তো, প্রথম ডি অরবিটাল শুরু হয় 3D থেকে, 3D থেকে শুরু, 4F যখন পড়তে যাবো, তখন যদি এফ পড়ি কখনো, এফ তখন পড়া হবে না, যদি যখন আমাদের ক্লাস 12 তোমরা যখন যাবে, ক্লাস 12 যখন টপিকগুলো পড়াবো, তখন গিয়ে আমি এফটাকে সামান্য বলবো। তাহলে আমি কি বললাম, ডি এবং এফ ব্লক একটা মৌল আছে, মৌলের চ্যাপ্টার দেওয়া আছে, ওইখানে গিয়ে আমরা সেটা কমপ্লিট করবো। তাহলে বোঝার চেষ্টা করি, আমি কি বললাম, যে প্রথম যে ডি উপকক্ষটা আসে বা অরবিটালটা আসে, কোনখান থেকে শুরু আছে, এটা আমাদের বলো ডি থেকে, 3D থেকে। 3D মানে এন এর মান যখন 3, সেখান থেকে গিয়ে শুরু হয় উপশক্তি স্তরে বিভাজন। উপশক্তি স্তরে 5টা উপশক্তি স্তরে সেটা বিভাজন হতে পারে, ভালো করে দেখে নাও এই জায়গাগুলোকে একবার। এই যে আমাদের ডায়াগ্রামগুলো রেখেছি, এর মধ্যে কিন্তু 5টা কক্ষককে রাখা আছে। কটা কক্ষক বলতো, 5টা কক্ষককে রাখা আছে। কে কে আছে, ডি এক্স ওয়াই, ভালো করে একবার দেখো, ডি এক্স ওয়াই আছে, ডি ওয়াই জেড আছে, ডি এক্স জেড আছে বা জেড এক্স আছে। উপর দুটো আছে দেখো, উপরে আছে কি বলো, ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার। হলো না বলো, ক্লিয়ার? আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। এবং এটাও খেয়াল রাখো, ভালো করে জিনিস দেখো, যে এই জিনিসগুলো যেটা আসছে, এইটা এই 3টা যেটা আমরা পেলাম, এই 3টাকে একবার ভালো করে দেখো না, একটু ভালোভাবে দেখো। আমি আরেকবার জায়গাটা দেখাচ্ছি তোমাদের, এই জায়গাটাকে একবার ভালো করে বলতে, তুমি কি বুঝতে পারছো, এই 3টাকে দেখে তুমি কি বুঝতে পারছো? এটা কি অক্ষ বরাবর আছে না অক্ষের পাশাপাশি অবস্থান করছে? অবশ্যই অক্ষের পাশাপাশি অবস্থান করছে। তাহলে সেই জন্য যেহেতু অক্ষের পাশাপাশি অবস্থান করছে, সেই জন্য এদেরকে বলা হয় নন অ্যাক্সিয়াল। কি বলবে, নন অ্যাক্সিয়াল। কি নাম দেওয়া হয় বলো দেখে আমাদের, নন অ্যাক্সিয়াল অরবাইটাল। নন অ্যাক্সিয়াল অরবাইটালস আমরা বলে থাকি, বলো তো একে কী নাম দেওয়া হয় বলো তো আমাদের, নন অ্যাক্সিয়াল অরবাইটালস। এবং ওপরেরগুলোকে দেখো না, ওপরে কে কে আছে বলো তো, ওপরে আছে ডি জেড স্কোয়ার এবং ডি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, দুটো আছে। কিন্তু এগুলোকে একবার দেখো এবং এগুলোকে একবার দেখো, পার্থক্যটা সম্পূর্ণ ক্লিয়ার, যে এইটা অক্ষ বরাবর অবস্থান করছে, কিন্তু অক্ষের মাঝামাঝি অবস্থান করছে। দেখো ভালোভাবে, এটা আমাদের ছিল এক্স অক্ষ, এটা ছিল আমাদের ওয়াই অক্ষ, এবং এর মাঝে অবস্থান করছে, এর মাঝে অবস্থান করছে, এর মাঝে অবস্থান করছে, এর মাঝে অবস্থান করছে। সেই জন্য এগুলোকে নাম কি দিই বলো, এগুলোকে বলা হয় আমাদের কি, নন অ্যাক্সিয়াল। কি নাম দেবো এদেরকে বলো, এই কক্ষগুলো হচ্ছে নন অ্যাক্সিয়াল। এবং এদের মধ্যে যখন ওপরগুলো দেখতে আসছি,
ওপরেরগুলোকে দেখছি তখন দেখতে পাচ্ছি কি না এগুলো অক্ষের মধ্যেই অবস্থান করছে বা অক্ষ বরাবর অবস্থান করছে, তখন সেটা নাম কি দিয়ে দিই বলো তো? একে বলা হয় অ্যাক্সিয়াল। কি নাম দেওয়া হয় বলো তো? অ্যাক্সিয়াল অরবিটাল। তাহলে অ্যাক্সিয়াল অরবিটালের সংখ্যা কতগুলো এলো বলো তো? দুটো। এবং নন অ্যাক্সিয়াল কতগুলো এলো? তিনটা। অ্যাক্সিয়ালে কারা কারা আছে? ডি জেড স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। জাস্ট খেয়াল রাখো, বেশি কমপ্লিকেটেড করো না জিনিসটাকে, ধীরে ধীরে আস্তে আস্তে করে আগাতে থাকো জিনিসগুলোকে নিয়ে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো হ্যাঁ কি বুঝতে পারছি না, হবে এই জিনিসটা, এখন প্রথম প্রথম পড়ছো এটা হবে। তিনটা এগুলো আছে, এগুলো কারা কারা আছে বলো তো? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড আর ডি এক্স জেড। হ্যাঁ কি না বলো? তিনটা দেখতে পেলাম। কোয়ান্টাম সংখ্যার মান কোনখান থেকে শুরু হয় সেটা আমরা দেখতে শুরু করছি। বিভক্ত বললাম তোমাদেরকে, বলো 5টি সমান শক্তি সম্পন্ন ডিজেনারেট অরবিটালে বিভক্ত হয় ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থার উপর ভিত্তি করে। মানে আমাদের যে কার্টেসিয়ান সিস্টেম আছে বলো তো, কার্টেসিয়ান সিস্টেমগুলোর নামগুলি কী কী আছে বলো তো? এর নামগুলি আছে ভালো করে দেখো, ডি এক্স ওয়াই, সরি এখানে আছে ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড। হ্যাঁ কি না? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স বা এক্স জেড। এই 5টা কক্ষককে আমরা পেয়ে যাবো। আমি কি বললাম? এই 5টা কক্ষককে আমরা এর মধ্যে পেয়ে যাবো। এবার দেখো কোয়ান্টাম সংখ্যার মান কোনখান থেকে শুরু হয় এদের জন্য। এদের জন্য কোয়ান্টাম সংখ্যার মান দেখো, যখন এদের জন্য কোয়ান্টাম সংখ্যার মান আমরা দেখতে শুরু করবো, কোনখান থেকে শুরু হচ্ছে প্রথম দেখতেই পেলাম আমরা, যখন আমাদের এখন এন এর মান যখন 3, তখন এল এর মান আমরা কাকে কাকে পাচ্ছিলাম বলো তো? 0কে পেলাম, 1কে পেলাম, 2কে পেলাম। হ্যাঁ কি না? 0, 1 এবং 2কে পেয়েছি। 0-র জন্যে এস উপকক্ষ, 1-এর জন্য পি উপকক্ষ এবং 2-এর জন্য ডি উপকক্ষ। তাহলে সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে এন এর মান 3 থেকে শুরু হচ্ছে ডি। আমি কি বললাম? এন এর মান 3 থেকে শুরু হচ্ছে আমাদের ডি কক্ষক। এবং ডি এর যখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান বার করতে যাব, তখন এর মধ্যে 5টা মান আমরা পেয়ে যাব। -2, -1, 0, +1, +2। হ্যাঁ কি না বলো? এগুলোকে পাবো না? পাবো না। এবং এই 5টার মধ্যে আমি কি বললাম? এই 5টার মধ্যেই আমরা 5টা কক্ষককে পেয়ে যাব। এই 5টা থেকে আমরা 5টা কক্ষককে পাবো, মানে এই 5টা মান থেকে আমরা 5টা কক্ষককে পাবো, যথা ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো ভালো পেলাম না? পেলাম না বলো? 5টা আমি কক্ষকের মধ্যে পাচ্ছি। কটা কক্ষকে পারাম বলো তো? এর মধ্যে আমরা 5টাকে। তার মধ্যে এই 3টা যেগুলো ছিল, 3টা ছিল নন অ্যাক্সিয়াল। হ্যাঁ কি না? 3টা ছিল নন অ্যাক্সিয়াল এবং এই যে বাকিগুলো ছিল এগুলো ছিল আমাদের অ্যাক্সিয়াল। এগুলো কেমন ছিল? আমাদের অ্যাক্সিয়াল হলো তো। এবং এরা কারা কেমন ছিল? নন অ্যাক্সিয়াল। নন অ্যাক্সিয়াল। আশা করি আমি ক্লিয়ার করাতে তোমাদেরকে পারলাম এই জিনিস। ক্লিয়ার হয়ে গেছে? কোয়ান্টাম সংখ্যার মান কেমন হয় ভালো করে একবার দেখে নাও, ভালো করে একবার দেখো। হয়ে গেছে ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে বোঝার চেষ্টা করো জ্যামিতিক আকৃতি। আমি কি বললাম? এবার কী দেখবো? জ্যামিতিক আকৃতি দেখো। এটা দেখতে কেমন হয়? আমি কি বললাম? এদেরকে দেখতে কেমন হয়? এদেরকে মানে ডিটাকে দেখতে কেমন হয়? ডিকে দেখতে হয় ডবল ডাম্বেল আকৃতির। একটু আগে দেখছিলাম যে ডাম্বেল আকৃতিটা দেখতে কেমন হয়, তোমাদের দেখাচ্ছি ডবল ডাম্বেল দেখতে কেমন। ভালো করে একটা জিনিস দেখো, ভালো একটা জিনিস দেখো। যদি আমরা অরবিটালগুলো এইভাবে সাজাই, এইভাবে ভালো করে দেখো, আমি কী বললাম? যদি আমরা এইভাবে সাজাই তখন এটা কেমন আসছে? ডবল ডাম্বেল আসছে না? আসছে। যদি আমি সেভাবে করতে পারছি না, বাট দেখো ডবল ডাম্বেল হচ্ছে না? হয়নি? হচ্ছে ডবল ডাম্বেল। এই যে ডবল ডাম্বেল আকৃতি, তাহলে এখানে দেখতে কেমন? আমাদের ডবল ডাম্বেল আকৃতি, বাট একটা ব্যতিক্রম আছে, সবাই ডবল ডাম্বেল হয় না। যেমন ডি জেড স্কোয়ার ডবল ডাম্বেল নয়। ভালো করে এবার দেখো।